সুপ্রভা মায়ের কথা শুনে কি বলবে নিজেও বুঝতে পারছে না। আমি তোমাদের দেখবো না তো কে দেখবে? হ্যাঁ, আমিও আর তোর বিয়ের ভূত শুরু করব না মা। আমাদের একটাই সন্তান, তোকে কষ্টে থাকতে দিব না। তাই যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। এতে তোর কষ্টও করা লাগবে না, আবার আমাদের চোখের সামনে থাকবি। তুই মন দিয়ে পড়বি, যাতে লোকে বলতে পারে তোর বাবা রিক্সা চালিয়েও সৎ পথে মেয়েকে কত বড় করেছে। তখন গর্বে আমাদের মাথাটা কতখানি চওড়া হয়ে যাবে বলতো। মায়ের কথা শুনে সুপ্রভা আর দ্বিমত করল না। করবে কি করে, যেখানে সে দেখতে পাচ্ছে তার বাবা মার দুচোখ ভরা স্বপ্ন রয়েছে, তাকে নিয়ে সেই স্বপ্ন ভাঙবে কি করে? তার উপর জায়গা জমি বিক্রি করে দিয়ে সব টাকা পয়সাও জোগাড় করে ফেলেছে। সুপ্রভা, তুই দেরি করিস না, আমরা এই কয়দিনের ভেতরে চলে যাব, কেমন? সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বাবা মা সুপ্রভার রুম ছেড়ে চলে যেতেই সুপ্রভা পড়ল চিন্তায়। নতুন শহর, নতুন মানুষ, সবই হবে, কিন্তু তার পুরনো মানুষগুলো, তাদের যে আর পাবে না সুপ্রভা। অনিলের সঙ্গে তার কিছু হবার নয়, সেটা সে নিজেও জানে, তবুও মনকে বুঝ দিবে কি করে? মন খারাপ নিয়ে কেটে গেল সেই দিন পুরোটা। পরের দিন বিকেলে সুপ্রভা সেই পার্কে বসে আছে, রূপন্তীকেও ডেকেছে, সবটা খুলে বলেছে। সবটা শুনে রূপন্তী থম মেরে বসে আছে, কোনো কিছু না বলে। রূপন্তীর এরকম বসে থাকা সুপ্রভার হজম হচ্ছে না, যেন ঝড় আসার পূর্বাভাস। কিরে রূপা, চুপ করে আছিস রে? রূপন্তীর কথা শুনে সুপ্রভারও বেশ খারাপ লাগছে, কিন্তু কিছু করবার নেই। মানুষের ইচ্ছে না থাকলেও কত কি করতে হয়, সবই পরিস্থিতির শিকার। আর সুপ্রভারও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কিছু করার নেই রে রূপা, আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক স্বপ্ন। এই কলেজে পড়ে থাকলে কিছু হবে না, আমাকে শহরে যেতে হবে, আরো ভালো কলেজে ভর্তি হতে হবে। এত কষ্ট করে ওনারা আমাকে বড় করেছেন, আমাকে নিয়ে দেখা স্বপ্ন তো আমাকে পূরণ করতে হবে। বল, তুই বরং দোয়া করিস আমার জন্য। এটা আঙ্কেল আন্টির স্বপ্ন না হয়ে অন্য কিছু হলে আমি তোকে কখনো যেতে দিতাম না, জাপটে ধরে রাখতাম, কিন্তু কিছু করবার নাই। আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে, যোগাযোগ করিস কিন্তু। হ্যাঁ, আমার মায়ের তো বাটন ফোন, আমি সেটুকু দিয়েই যোগাযোগ করবো না। তোর সাথে যোগাযোগ না করলে আমি ঠিক থাকবো? পাগল হয়ে যাব না? কথাগুলো বলার সময় সুপ্রভার গলা ধরে আসছিল। ছোটবেলার সঙ্গী, সবচেয়ে প্রিয় বন্ধুকে ছেড়ে যাবার কষ্টও যে কম না, কিন্তু কাঁদল না, তাতে যে রূপা আরো ভেঙে পড়বে। আচ্ছা, তুই মন দিয়ে পড়াশোনা করিস, আমি তো আছি। যখনই বেশি মন খারাপ হবে আমি চলে যাব তোর কাছে। কিন্তু অনিল ভাইয়া, ওনার কি হবে? অনিলের কথা শুনতেই সুপ্রভার বলা বন্ধ হয়ে গেল। মনের ভিতর আর এক অনুভূতি বয়ে গেল যেন। উনি কে? উনি তো জানেনও না যে আমি চলে যাব। খবরদার রূপা, তুই যদি ওনাকে কিছু বলেছিস তাহলে আমি তোর সাথেও যোগাযোগ রাখবো না, বলে দিলাম। ঠিকানাও দিব না। তুই কি সেটা চাস? না না, আমি এটা চাই না, কিছুতেই না। আমি বলবো না কিছু, কিন্তু মানুষটা যে তোকে বড় বেশি ভালোবাসে সুপ্রভা। ভালোবাসা বাস্তবতার কাছে তুচ্ছ। সেদিন ওনার বাবা এসে রাস্তায় আমার বাবাকে বলে গেছেন ওনার ছেলের কাছে যাতে আমি না যাই। জানিস, সেদিন আমার বাবা আমাকে না বকে উল্টো বুঝিয়েছিলেন তেলে আর জলে মিশে না কখনো, তেমনি আমার সাথেও ওনার যাবে না, বদনাম রটবে, লোকে বলবে আমরা লোভী। এসব কিছুই চায় না আমার বাবা। তিনি চান আমি ওনার স্বপ্ন পূরণ করি, মানুষের মতন মানুষ হই, যাতে আমাকে নিয়ে গর্ব করতে পারে। ওনাদের সেই স্বপ্ন আমি ভেঙে দিতে পারি না কিছুতেই। যে ভালোবাসা আমার বাবা মার জন্য অসম্মান অপমান বয়ে আনে, সে ভালোবাসা দরকার নেই আমার। রূপন্তী আর কিছু বলল না সুপ্রভাকে। দুই বান্ধবী মিলে কিছুক্ষণ গল্প করে যে যার মতন বাড়িতে ফিরে যায়। অনিল রুম অন্ধকার করে শুয়ে আছে। এভাবেই শুয়ে বসে দিন পার করে সে। কিছুতেই যেন মন লাগছে না, মনে আছে অশান্তি। একটাই কারণ, সুপ্রভার সঙ্গে দূরত্ব। বেশ অভিমান জমেছে অনিলের মনে সুপ্রভাকে নিয়ে। সে বারবার সুপ্রভার কাছে যায় সমস্ত অভিমান ভুলে, আর সুপ্রভা তাকে কঠিন কথা শুনিয়ে দেয় কেবল। এবার আর অনিলের অভিমান গড়ল না, বরং আরো দৃঢ় হয়েছে। সেজন্যই সুপ্রভার কথা অনুযায়ী আর যায়নি সুপ্রভার সামনে। বহুদিন পর জুনাইদে অনিলের রুমে এসে অনিলকে টেনে তুলল। সুপ্রভার রেজাল্ট জানিস তুই? হ্যাঁ, জিপিএ 5 পেয়েছে। জানবো না কেন? বাহ, আড়ালে আবডালে সব খবরই রাখিস তুই দেখছি। ফালতু কথা বন্ধ কর, ভাল লাগছে না। জুনাইদ বুঝল অনিলের পরিবর্তন, তার নিজেরও ভাল লাগছে না বন্ধুর এই অবস্থা দেখে। শোন,
আমি বলি কি তুই সুপ্রভাকেও রেজাল্টের জন্য শুভেচ্ছা জানিয়ে ওদের বাড়িতে যা। তুই এমনিতে ওর বাবার সাথে কথা বলতে খোঁজ নিতে, ওনারা তো তোকে চিনে কিছু বলবে না। তারপর সময় বুঝে সুপ্রভার সাথে কথা বলিস, দেখবি সুপ্রভার মান অভিমান সব গলে যাবে। আমি চিনি সুপ্রভাকে, সে তোকে ভালোবাসে, এতদিনে সেটা স্পষ্ট হয়ে গেছে। শুধু কিছু দূরত্ব হয়েছে, সেটা মিটিয়ে নে যা। জুনায়েদের কথা শুনে অনিল নড়ে চড়ে বসল। মনে মনে সিদ্ধান্ত নিল জুনায়েদ ঠিকই বলেছে, এভাবে আর কতদিন। অনিল নিজেও যে ভালো নেই তার সুপ্রভাকে ছাড়া। কতদিন কথা বলে না, কত কথা বাকি। আজকে সে সব দূরত্ব মিটিয়ে নেবে। মনে মনে চিন্তা করলো যদি পারে আজকেই সুপ্রভার বাবাকে বিয়ের প্রস্তাব দিবে সরাসরি, তখন আর সুপ্রভা না করতে পারবে না। কিন্তু বিয়ের প্রস্তাব অনিল দিলে ভালো দেখাবে তো পুরো বিষয়টা? না, আপাতত সেসব ভাবনা বন্ধ করে শার্টটা গায়ে ভালো মতন চড়িয়ে নিয়ে বেরিয়ে পড়ল শুভ্রবাদের বাড়ির উদ্দেশ্যে। বিষণ্ণ মন নিয়ে সুপ্রভা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। শেষবারের মতন বাড়িটাকে চোখ বুলিয়ে নিল, পাশে থাকা রূপন্তীকেও জড়িয়ে ধরল। হৃদয় জুড়ে হাহাকার, দুই বান্ধবীর চোখ অশ্রু জলে ভিজে একেবারে টইটম্বুর হয়ে গেছে। রূপন্তীর তো কাঁদতে কাঁদতে হেঁচকেই উঠে যাবে এমন অবস্থা। সুপ্রভারও আজকে আর চোখের পানি বাদ মানছে না। এত শৈশব, এত স্মৃতি, প্রিয় বন্ধু, সবকিছুকে ছেড়ে চলে যাচ্ছে সুপ্রভা। ইচ্ছে করছে সময়টা এখানে থেমে যাক, সে এই চিরচেনা জায়গাটাতেই আমৃত্যু অবধি থেকে যাক। রূপন্তিমা, বাস ছাড়ার সময় হয়ে গেছে যে, ছেড়ে দে সুপ্রভাকে, আমরা তো আবার আসবো নাকি বল? রূপন্তী ছেড়ে দিল সুপ্রভাকে। সুপ্রভা শেষবারের মতন রূপন্তীর দিকে তাকিয়ে হাঁটা ধরল। এই তো সে চলে যাচ্ছে সমস্ত স্মৃতি রেখে। আবারও একবার হাঁটা থামিয়ে রূপন্তীকে দেখে নিল। যত দূর চোখ যায় রূপন্তী ও সুপ্রভাকে দেখলো। একসময় সুপ্রভা মিলিয়ে গেল, আর দেখা গেল না সুপ্রভাকে। রূপন্তী কাঁদতে কাঁদতে চলে গেল নিজের বাড়ি। অনিল খুশি মনে এসেছিল, কিন্তু এসে দেখে সুপ্রভাদের বাড়িতে তালা ঝুলানো। কিঞ্চিত পরিমাণ অবাক হয়, তবে কি কেউ বাড়িতে নেই? পাশেই একজন বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করতেই তিনি বলে দিলেন সুপ্রভা তার পড়াশোনার জন্য দূরে কোথাও চলে গেছে বাবা মায়ের সঙ্গে, এখানে আর ফেরত আসবে না কখনো। কথাগুলো শুনে অনিলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে এরকম অবস্থা। অনেক জিজ্ঞাসা করেও কোনো খোঁজ পেল না সুপ্রভারা। ঠিক কোথায় যাবে, তাদের গন্তব্য কোথায়? অবশেষে একজন বলল তারা মাত্রই বাস স্টেশনের দিকে গেছে। কথাটা শোনা মাত্রই অনিল আর দেরি না করে দৌড়তে লাগলো। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল, তবুও থামলো না। বাসের জানালার পাশ ঘেঁষে বসেছে সুপ্রভা, পাশেই বাবা, তারপরে মা। বাসের একদম শেষের সিটে বসেছে বলে তিনজন একসাথে বসতে পেরেছে। বাসে বসেও জানালা দিয়ে সুপ্রভা বাহিরের দিকে তাকিয়ে রয়েছে। মনে এক বুক আশা, যদি শেষবারের মতো অনিলকে একটি নজর দেখতে পেত। সুপ্রভা জানে সেদিন তার কঠোর কথা শুনে অনিলের মনে অভিমান জমেছে, সেজন্য আর দেখতে পায়নি অনিলকে। বড় অভিমানী অনিল, সেটা সুপ্রভা এই কয়দিনে বুঝে গেছে। সুপ্রভার ইচ্ছে হলো চিৎকার করে বলতে, আমি আপনাকে শেষবারের মতন একটা নজর দেখতে চাই, কিন্তু বলতে পারল না। চাইলেই কি সব হয়? হয় না। কত ইচ্ছে অপূর্ণ থাকে। সুপ্রভা জানলা থেকে যেই না সরে যাচ্ছিল, তখনই তার মনে হলো অনিলকে দেখতে পেল। আবার মনে হলো এটা হয়তো তার দৃষ্টিভ্রম, কিন্তু না, সে আবারও তাকালো। নীল রঙের শার্ট পরা অনিলকে দেখতে পেল বাসের পিছন দিকে। শার্ট ঘামে ভিজে গেছে, মানে বোঝাই যাচ্ছে মানুষটা দৌড়ে এসেছে। অনিল সুপ্রভাকে দেখে হাসি দিল। না, সে হারিয়ে ফেলেনি একেবারে সুপ্রভাকে। এখনো শেষ আশা আছে, এই আশা নিভতে দিলে চলবে না কিছুতে। অনিল ছুটে গিয়ে জানালার নিচে দাঁড়ালো। পকেট থেকে ফোনটা বের করে সুপ্রভার সামনে উঁচু করে ধরলো। সুপ্রভা, ভেতরে যাবার সময় নেই, ভিড় ঠেলে তুমি ফোনটা নাও, আমার সাথে যোগাযোগ করতে পারবে। কোথায় যাচ্ছ তোমরা, আমাকে বলো একটাবার। বলা নেই কওয়া নেই, একেবারে আড়ালে চলে যাচ্ছ। আচ্ছা শোনো তুমি। অনিল পুরো কথা শেষ করার আগেই বাস ছেড়ে দিল। সুপ্রভার আর ফোনটা নিতে পারল না। অনিলের হাত থেকে ফোনটা পড়ে গেল। সব আশা নিরাশা হয়ে গেল যেন। তবুও আশা ছাড়ল না অনিল। পাশেই একটা মোটরসাইকেল যাচ্ছিল। অনিল হাত দিয়ে তাকে থামতে বলল, উদ্দেশ্য সেই বাসের পিছু করে সুপ্রভা অবধি পৌঁছবে। কিন্তু মোটরসাইকেল আরোহী থামল না, সে নিজের মতন করে নিজের গন্তব্যে চলে গেল। অনিল সেই বাসটার দিকে তাকিয়ে দেখল সে দূরে চলে গেছে। সঙ্গে তার সুপ্রভাকে নিয়ে পাড়ি জমিয়েছে কোনো নতুন রাজ্যে, যে রাজ্যের ঠিকানাটুকুও জানে না অনিল। এবার
এবার তবে কি হবে? এতদিন মান অভিমানের পালা চললেও অনিল জানতো সুপ্রভা আছে। ইচ্ছে হলেই দূর থেকে দেখে নিজের তৃষ্ণা মেটাতো, খোঁজ নিত, সবকিছু জানতো। এখন তো সেই ভরসাটুকুও রইল না। আর সহ্য করতে পারছে না। অনিল রাস্তার মাঝখানেই বসে পড়ল। সে কি করে থাকবে সুপ্রভাকে ছাড়া? সত্যিই যে ভালোবেসেছে, এখন কি হবে? সুপ্রভা যে অনিলকে নিঃস্ব করে দিয়ে চলে গেল এক অচিন দেশে। ভালোবাসার নীরব বিচ্ছেদের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না অনিলের। সুপ্রভা বাস থেকে জানালা দিয়ে যতদূর দেখা যায় অনিলকে দেখল। যতক্ষণ না পর্যন্ত অনিল মিলিয়ে যায় ততক্ষণ দেখল। অনিলের পাগলামি দেখে সুপ্রভার বুকের ভিতরটা হাহাকার করে উঠল। শেষবারের মতন মানুষটাকে যে দেখতে পেয়েছে এতেই চোখের শান্তি। কিন্তু অনিলের পাগলামি দেখে সুপ্রভার মন মানছে না। সুপ্রভার নিজেরও ইচ্ছে করছে ছুটে গিয়ে অনিলের সামনে দাঁড়াতে, মনের আবেগ অনুভূতিগুলো সব উজাড় করে বলে দিয়ে হালকা হবে। কিন্তু না, সে রাস্তা বন্ধ। অনিল বোধহয় জানবেও না সুপ্রভা কোথায় গেল। সুপ্রভার চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠ তারা মুছে নিল। বাকিটুকু পথ তাকে এভাবেই পাড়ি দিতে হবে। মনে কেবল বলে উঠছে সুপ্রভার, ইচ্ছে থাকা সত্ত্বেও অনিচ্ছায় বন্দী, মনে প্রেম থাকলেও বিচ্ছেদের সাথে সন্ধি। বাস্তবতার কাছে এরকম হাজারো সুপ্রভা আর অনিলের ভালোবাসার বিচ্ছেদ হয় এই শহরে। এটা নতুন না। সেই বিচ্ছেদে সুপ্রভা না হয় নিজেরও নাম লেখালো গোপনে, অদৃশ্যভাবে। কেউ জানলেও না তার মনের বিচ্ছেদের কথা। এই বিচ্ছেদ তার ভালোবাসার যে ভালোবাসা প্রকাশ করবার আগেই সমাপ্তি ঘটল তার হৃদয়ে। কথায় আছে, বিপদেই প্রকৃত বন্ধু চেনা যায়। অনিলের বেলাতেও ঠিক তাই হলো। জুনায়েদ অনিলের খোঁজ করতে করতে বাস স্টেশনে এসে পৌঁছল। দেখলো অনিল রাস্তায় বসে আছে। সাথে সাথে জুনায়েদ অনিলকে উঠে দাঁড় করালো। কি হলো অনিল? এভাবে রাস্তায় কেউ পাগলের মতন বসে থাকে নাকি? কি করছিস কি তুই? মাথা কি পুরো গেছে? অনিল হাসতে হাসতে জবাব দেয়, আমার আর রইল কই? আমার মন মস্তিষ্ক তো সুপ্রভা নিয়ে আমাকে পাগল করেই চলে গেছে। বলে আবারও হাসতে লাগলো। জুনায়েদ কিছু বুঝলো না, অনিলকে শুধালো, কি হয়েছে আমাকে খুলে বল। তোকে পাঠালাম সমস্ত মান অভিমান শেষ করতে, আর তুই কি করেছিস? সুপ্রভা আমাকে ছেড়ে চলে গেছে। মানে সুপ্রভা এই এলাকা ছেড়ে বাবা মায়ের সাথে কোথাও একটা চলে গেছে। আমি এসেছিলাম জানিস, দেখলাম বাস চলে যাচ্ছে আমার সুপ্রভাকে সাথে করে। আমাকে নিল না সুপ্রভা। এই শহরে আমাকে একা রেখে চলে গেল সুপ্রভা। পাগলের মতন কথাগুলো বলছে আর হাসছে অনিল। জুনায়েদ বুঝলো মানুষ যেমন অধিক শোকে পাথর হয়ে যায়, অনিলের বেলাতেও ঠিক তেমনি হয়েছে। সমস্ত মান অভিমান ভাঙাতে এসেছিল, আর হয়ে গেল বিচ্ছেদ। তাও এই ভালোবাসা শুরু হবার আগেই বিচ্ছেদ হয়ে গেছে। এ যে এক তীব্র যন্ত্রণা, সেটা জুনায়েদ বেশ ভালো করেই বুঝতে পারছে। এখন জুনায়েদ অনিলকে যত যাই করে বুঝ দিক না কেন, অনিল কিছু শুনবার মতন কোনো পরিস্থিতিতে নেই। জুনায়েদ আর দেরি না করে অনিলকে কোনো মতে ধরে বাড়িতে পৌঁছে দিয়ে রূপন্তীর খোঁজ করতে লাগলো। রূপন্তী সুপ্রভার সবচেয়ে কাছের মানুষ। আর কেউ না জানুক, রূপন্তী নিশ্চয়ই সব জানে। সে রূপন্তীর থেকে সব জানবে। সেই উদ্দেশ্য নিয়েই রূপন্তীর খোঁজে বেরিয়ে পড়ল জুনায়েদ। নতুন বাড়ি, নতুন রূপ, সবকিছু নতুনত্বের ভিড়েও সুপ্রভা পুরনো জিনিসগুলোকে মিস করছে খুব করে। এখনো চোখে ভাসছে অনিলের করা পাগলামোগুলো। মন খারাপ নিয়েই নতুন রুমের বারান্দায় বসে রইল অগোছালো ভাবে। নতুন রুম, কোনো কিছুই গোছানো হয়নি। সুপ্রভার বাবা মা সব গোছগাছ করছে। সুপ্রভার তাতে একটুও সাহায্য করবার ইচ্ছে নেই। আনমনে বারান্দায় বসে বাইরের স্বচ্ছ আকাশ দেখছে বসে বসে। মন থেকে যেন কিছুক্ষণ আগের স্মৃতি কিছুতেই মুছতে পারছে না। একবারে মন মস্তিষ্ক সবখানে গেঁথে আছে। তুমি বলতে পারবে না সুপ্রভা ঠিক কোথায় গেছে রিপন্তি? ঠান্ডা মস্তিষ্কে রূপন্তীকে পরপর প্রশ্ন করেই যাচ্ছে জুনায়েদ। একটু আগেই জুনায়েদ রূপন্তীকে ডেকে এনে প্রশ্ন করতে থাকে সবটা জানার জন্য। রূপন্তী নিরুত্তর। সে কি বলবে? কিছুই যে বলার নাই। আমাকে সুপ্রভা বলে যায়নি কিছু, আমি কি করে বলবো বলুন? সুপ্রভা, তোমার বেস্ট ফ্রেন্ড আর সে তোমাকে কিছু বলে যায়নি, এটা বিশ্বাস করতে বলছো আমাকে? রূপন্তী, হ্যাঁ বিশ্বাস করতে বলছি, কারণ এটাই সত্যি। কত করলাম সুপ্রভার অনিলকে এক করতে, অথচ পারলাম না। সুপ্রভার বিয়ে অবধি ভাঙলাম, তাও কিছুতেই কিছু হলো না। জুনায়েদের কথা শুনে রূপন্তী বেশ নড়ে চড়ে উঠল। বিয়ে ভাঙা মানে? আরে সুপ্রভা যখন অনিলকে দূরে সরিয়ে দিয়েছিল না, তখন তো সুপ্রভার মিরাজের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। আমরা মিরাজের সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছিলাম।
ও আমার বন্ধুর বোনকেও বিরক্ত করত, মানে যার সাথেও দেখা করাবার জন্য গণপিটুনি খেলো। ওটা পুরোটাই আমাদের পরিকল্পনা ছিল, আর সেই পরিকল্পনাতে আমরা সফলও হয়েছিলাম। সবই ঠিকঠাক ছিল, তবু আজকে কি থেকে কি হয়ে গেল। রূপন্তী অবাক হয়ে যায় জুনায়েদের কথা শুনে। কেউই জানতো না এতদিন সুপ্রভার বিয়ে ভাঙার পিছনে আসল কারণ তবে অনিল। সেজন্যই সুপ্রভার বিয়ে ঠিক হয়েছে শুনেও অনিল ভাইয়ার কোনো খোঁজ খবর ছিল না। তিনি নিশ্চিন্তে ছিলেন, কারণ বিয়ে তো তিনি ভেঙেই দিছেন, তাই তো? হ্যাঁ তাই। মাঝখানে তোমাদের পরীক্ষার আগে সুপ্রভার ঠিক হয়েছিল কে জানে। অনিলকে কড়া করে কথা শোনায়, যার জন্য অনিল আর সুপ্রভার সামনে আসেনি এতদিন। যাও, আজকে ওকে বুঝিয়ে শুনে আমি পাঠালাম, আর এই অবস্থা। এরকম হতো না যদি না সেদিন অনিল ভাইয়ার বাবা সুপ্রভা আর ওর বাবাকে কথা না শোনাতো। সেজন্যই তো সুপ্রভা অনিল ভাইয়ার সাথে ওরকম বাজে আচরণ করেছিল। রূপন্তীর কথা শুনে জুনায়েদ বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। কি, আঙ্কেল ও সুপ্রভার বাবার সাথে কথা বলেছে? হ্যাঁ, সেদিন সুপ্রভা অনেক কষ্ট পেয়েছিল, সেজন্যই অনিল ভাইয়াকে ওভাবে কথা শুনিয়েছিল। অনিল তো এসব কিছুই জানে না। আঙ্কেলের পণ্ডিতের জন্য ওদের এতদিন যোগাযোগ হয়নি, আর আজকে এই অবস্থা। জুনায়েদের কথা শুনে রূপন্তী কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ করে থাকার পর রূপন্তী মুখ খুলল। যা আছে ভাগ্যে তাই হবে। ভাগ্যের লিখনকে তো আর আমরা বদলাতে পারবো না। ভাগ্য? ভাগ্যের দোহাই দিচ্ছ তুমি রূপন্তী? আমার বন্ধু মরা মরা অবস্থা, তুমি চাইলেই সুপ্রভার ঠিকানা দিতে পারো। দেখুন, আপনি আমার সাথে ঝগড়া করবেন না। সুপ্রভা আমাকে পুরো ঠিকানা দেয়নি, ও ঠিকানাটা এখনো ভালো করে জানেই না। পুরোপুরি আমাকে বলবে কি, আর যেটুকু বলেছে আমাকে কসম দিয়েছে যাতে কাউকে না বলি। তুমি ইচ্ছে করে আমার সাথে সবটা গোপন করছো। যেখানে দেখছো আমার বন্ধুর এই অবস্থা, তারপরে এরকম করছো। তোমার বান্ধবী যেমন পাষাণ হৃদয়, তেমনি তুমিও। নাহলে অনিলের এই অবস্থা দেখেও চুপ থাকতে পারতে না। থাকো তুমি নিজের মতন, আমার আর কোনো কথা নেই তোমার সাথে, কখনো কথা বলবো না। জুনায়েদ রেগে কথাগুলো বলে চলে যায়। রূপন্তী পেছন থেকে কয়েকবার ডাক দিয়েছিল, কিন্তু জুনায়েদ শোনেনি। সে নিজের মতন করে ভুল বুঝল রূপন্তীকে। রূপন্তীর সবটা এখন বিশ্বের মতো লাগছে। সুপ্রভা শুধু জায়গার নাম বলেছে, আর সেটা কসম দিয়ে গেছে রূপন্তীকে, সেজন্য রূপন্তী অপারগ। অনিলকে সাহায্য করতে গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কিছুতেই করতে পারবে না। সুপ্রভা চলে যাওয়াতে রূপন্তীর এমনিতেই মন খারাপ, তার উপর জুনায়েদের এরকম ভুল বোঝাবুঝিও নিতে পারছে না। আর জুনায়েদকে সবে একটু একটু করে নিজের মনে জায়গা দিয়েছিল। আজকে জুনায়েদের ব্যবহারে মনে হলো হয়তো জুনায়েদ আর দ্বিতীয়বার রূপন্তীর সামনে আসবে না। রূপন্তীর বিরক্ত লাগছে সবকিছু। তার বান্ধবী সুপ্রভা পেয়েও পায়নি বাস্তবতার জন্য, আর তার অবস্থা ভুল বোঝাবুঝিতে গিয়ে ঠেকেছে। বাড়িতে ড্রয়িং রুমে বসে শিকদার সাহেব চা খাচ্ছিলেন। রাত 1টা বেজে গেছে, অথচ ছেলের ফেরার নাম নেই এখনো। সুনেরা বেগমকে তিনি নিজেই রুমে পাঠিয়ে দিয়েছেন। ছেলেটা কখনো এত রাত করে বাড়ি ফেরেনি, আজকে কেন এত রাত করছে বুঝতে পারছে না। তার উপর ফোনটাও বন্ধ করে রেখেছে। শিকদার সাহেবের আজকে অনিলকে নিয়ে চিন্তা একটু বেশিই হচ্ছে। অনিল অন্য সব ছেলেদের মতন না, কোনো বদ অভ্যেসও নেই তার। ছোট থেকে বাবা মায়ের কথা সব মেনে চলেছে। বলা যায় একটা ভালো ছেলে হবার সব পারফেক্ট গুণ অনিলের মধ্যে আছে। পড়ালেখাতেও ভালো। এই তো এখন অনার্স 3য় বর্ষে পড়ছে, কিন্তু দিন দিন পড়াশোনার অবনতিই হচ্ছে কেবল। শিকদার সাহেব ছেলেকে আগের মতন হাসি খুশি প্রাণবন্ত করে তুলবে কি করে সেটা নিজেও ভেবে কুল পাচ্ছেন না। দরজা খোলার শব্দে শিকদার সাহেব উঠে দাঁড়ালেন। অবশেষে তার অপেক্ষার অবসান বুঝি হলো শেষমেশ। অনিল ভিতরে আসছে, অথচ অনিলের গা থেকে কেমন বিচ্ছিরি সিগারেটের গন্ধ বের হচ্ছে। শিকদার সাহেব ছেলের কাছে গিয়ে দাঁড়ালেন। চিনে উঠতে পারছে না সেই ছেলেকে। কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই অনিল বলে উঠল, আমাকে আর কিচ্ছু বলবে না তুমি। ছোট থেকে তুমি তোমার স্ট্যাটাস, কাজ, ক্ষমতা সব নিয়েই বড়াই করেছো। আমাকে তেমন সময় দাওনি কখনো। আমার সাথে বসে দুটো কথা অব্দি বলনি, অথচ সেই তুমি আমার বড়বেলায় এসে তোমার ইচ্ছেকে জোর করে চাপিয়ে দিতে চাইছো। হয়তো সফলও হয়ে গেছো, কারণ সুপ্রভারা তো চলে গেছে এখান থেকে। আজকে তোমার আনন্দের দিন, আর আমার বিষাদের দিন। আমার বিষাদ যে আমি কি রকম করে থাকবো সেটা আমার ব্যাপার। আজকে থেকে তুমি আমার কোনো ব্যাপারে নাক গলাবে না। তুমি নামমাত্রই বাবা, আমার কখনো সত্যিকারের অর্থে বাবা হয়ে উঠতে পারোনি। তুমি আমার এমন বাবা যার সাথে মন খুলে কখনো কথা বলতে পারিনি, বুঝার চেষ্টা করোনি নিজের সন্তানকে। এরকম বাবা তুমি।
একদমে কথাগুলো বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল অনিল। শিকদার সাহেব অবাক দৃষ্টিতে ছেলের যাবার পানে তাকিয়ে আছে। এ তো সেই চেনা অনিল নয়। এত বদল ঘটল ছেলের? সত্যি কি সে নিজের ছেলের দুঃখের কারণ হয়ে উঠল? প্রশ্নগুলো কেবল ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগে থাকা স্বচ্ছ নীল আকাশ মুহূর্তের ভিতরেই কালো মেঘের ভিড়ে ঢেকে গেল। পুরো আকাশ জুড়ে কালো মেঘেদের আনাগোনা চলছে কেবল, যেন এই মুহূর্তের ভিতরেই আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি শুরু হবে। চারিদিকে শীতল ঠান্ডা বাতাস। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শক্ত নারিকেল গাছটাও বাতাসের রেগে দুলে উঠছে বারংবার। কিছু শুকনো গাছের পাতা এসে মাটিতে আছড়ে পড়েছে। পা দিলেই কড়মড় করে আওয়াজ হবে। রক্তিম বর্ণের কৃষ্ণচূড়া গাছের নিচে একটা টেবিলে বসে আছে এক সুদর্শন পুরুষ। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখে চশমা আর এলোমেলো চুল। শার্টের হাতার বোতামও লাগায়নি ভালো করে। দেখতে বেশ অগোছালোই লাগলেও যেন এভাবেই তাকে সুন্দর লাগছে। এবার বসা থেকে উঠে দাঁড়ালো। ঠান্ডা শীতল বাতাস গায়ে জড়িয়ে নিল দুই হাত মেলে। প্রকৃতির ঠান্ডা বাতাস সর্বাঙ্গ জুড়িয়ে দিয়েছে। বেশ অনেক বছর আগে এই কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছিল এক শ্যাম সুন্দরীকে। সেদিন থেকেই অবচেতন মনে কেবল তারই কল্পনা জল্পনা ছিল। সেই শ্যাম সুন্দরীকে নিয়ে কত শত অনুভূতি উকি দিত মনের কোঠরে, সেই সব অনুভূতি প্রকাশ করা হয়নি। সেই সুদর্শন যুবক তার শ্যাম সুন্দরীকে কখনো ভালো করে নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগই পায়নি, হয়তো আর পাবেও না। এই কৃষ্ণচূড়া গাছের নিচে এসে বসলে পুরনো স্মৃতি ভেতরে নাড়া দেয়। মনে পড়ে যায় সেই শ্যাম সুন্দরীর জন্য কত শত ঘন্টা দাঁড়িয়ে থাকতো। হয়তো মানুষ মারা যায় কিন্তু তার স্মৃতি মরে না। সেটা তারার মতন উজ্জ্বল হয়ে চলতে থাকে মানুষের মস্তিষ্কে। যখনই স্মরণে আসে মনে একরাশ বিষাদ ছুঁয়ে যায় কেবল। এই এত শত স্মৃতি সব মনে পড়ে যায় মুহূর্তের মধ্যেই এই কৃষ্ণচূড়া গাছের জন্য। সেই স্মৃতিচারণ করতেই গাছের নিচে এক টেবিলে বসেছিল সুদর্শন পুরুষ। পুরনো স্মৃতি ভুলতে চেয়েও পারছে না। স্মৃতি যে ভোলার নয়, ইচ্ছে করে ভোলা যাবে কি করে? হ্যাঁ, দীর্ঘ 7টা বছর কিছু স্মৃতি নিয়েই বেঁচে আছে সে। স্মৃতিচারণ করতে করতেই বৃষ্টির পানির ফোঁটা গায়ে পড়ল বেঞ্চে বসা সুদর্শন যুবকটির। তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে দ্রুত গতিতে সেই জায়গা থেকে প্রস্থান নিয়ে একটা দোকানে গিয়ে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচতে। ডাইনিং টেবিলে মোমেনা বেগম খাবারের প্লেট নিয়ে বসে আছেন। কখন মেয়েটা আসবেন আর দুটো খাবেন? খেয়ে দিয়ে তো আবার বেরোবে, ফিরবে তো সেই বেলা গড়িয়ে যাবার পর। মেয়েটার শরীর যেন স্থির নয়, ছুটে চলেছে অবিরত। তাকে ছুটতেই হবে, বিশ্রাম নিয়েও বারণ যেন। প্লেটে থাকা খাবার ঠান্ডা হয়ে গেছে প্রায়, তবুও মেয়ের আসার নাম নেই। বিরক্তিতে ফোন বের করে ফোন দিতেই রিংটোনের আওয়াজ কানে আসতেই দরজার দিকে তাকিয়ে দেখে সুপ্রভা কাঁধে ব্যাগ আর মুখে মুচকি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। মোমেনা বেগমের সুপ্রভার মিষ্টি মুখ দেখেও মন গলল না। রেগে গেলেন মোমেনা বেগম। সুপ্রভা তড়িঘড়ি করে এসে ডাইনিং টেবিলে বসে ঢাকা দেওয়া খাবার খেতে লাগলো। অমনি মোমেনা বেগমের ডাক। খেতে বসেছো কেন তুমি? তোমাকে কে খেতে বলেছে? তুমি যাও, দৌড়াদৌড়ি করো। শরীর না তো, তুমি তো রোবট, এমনিতেই চলবে তোমার। সুপ্রভা আবারও মুচকি হাসলো তার কাকির কথাতে। কাকি ঠিক আগের মতনই আছে, যেরকম ছোটবেলাতে সুপ্রভা না খেলে রেগে যেতেন। রাগ করো না কাকি, স্টুডেন্টদের পরীক্ষা আর কিছু মাস পরে, সেজন্য ওদের একটু বেশিক্ষণ পড়াতে হচ্ছে। পড়াবি তো ঠিক আছে, কিন্তু তাতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিজের শরীরটা ও যে দেখতে হবে। তোর নিজের মা নই বলে আমার সাথে এরকম করিস? সুপ্রভার হাসি খুশি মুখ নিমেষের মধ্যেই কালো হয়ে গেল। ঠোঁটের হাসিটুকু মিলিয়ে গেল। কাকি এসব বলো না, আমি কালকে ঠিক জলদি চলে আসবো। মোমেনা বেগম কিছু না বলে সুপ্রভাকে তরকারির বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছেন। সুপ্রভাও আয়েশ করে খেয়ে যাচ্ছেন। সুপ্রভা আর আগের ছোট্টটি সুপ্রভা নেই, এখন অনেক বড় হয়েছে। অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দেওয়া শেষ, তার শুধু অপেক্ষার রেজাল্ট বের হবার। বছরখানেক আগে সুপ্রভা এই জান্নাত মহলে এসেছিল বাবা মায়ের হাত ধরে। তখন সবে অনার্সে ভর্তি হয়েছে। এই বাড়িটা সুপ্রভার বাবার, যে বাড়ি থেকে সুপ্রভার বাবা বেরিয়ে গেছিলেন মাথা নিচু করে। সেই বাড়িতেই এখন মাথা উঁচু করে সসম্মানে ফেরত এসেছে, তাও নিজ থেকে আসেনি। সুপ্রভা সেই যে শহরে এসেছিল, এসে নিজের বাবা মার কথা মতন
বাড়ির কাছেই একটা কলেজে ভর্তি হয়। রেজাল্ট ভালো ছিল দেখে সুপ্রভা সরকারি কলেজে চান্স পেতে বেগ পেতে হয়নি। তারপর মন দিয়ে পড়াশোনা করতে থাকে সুপ্রভা। বেশি খরচাও করতে হয়নি, কারণ তখনই বাড়ির পাশে দুটো বাচ্চাকে বিকেলবেলা টিউশনি পড়াতে যেত, সেখান থেকে টুকটাক খরচা জোগাতো নিজের। তার উপর সুপ্রভার বাবা তার বন্ধুর কাপড়ের দোকানে বসেছিল কর্মচারী হিসেবে, সেখান থেকেও টুকটাক খরচা উঠে যেত। আর আগের জমি বিক্রি করা টাকা তো ছিলই। মোট কথা বেশ ভালোভাবেই দিন কাটছিল। একদিন সুপ্রভার কাকি মোমেনা বেগম এসে দাঁড়ায় সুপ্রভাদের দরজার সামনে। তাও আশাটা আকস্মিক ছিল। সুপ্রভার বাবা যেই কাপড়ের দোকানে কাজ করত, সেই সূত্র ধরে মোমেনা বেগম সুপ্রভাদের খুঁজে পান। হয়তো এক শহরে একই এলাকাতে ছিল বলে খুঁজে পেয়ে গেছেন। মোমেনা বেগম স্বামীর উল্টো চরিত্র ছিলেন। তিনি সুপ্রভাকে ছোট থেকেই মেয়ের মতন ভালোবাসতেন, এখনো বাসে। স্বামীর কৃতকর্মের জন্য ক্ষমা প্রকাশ করেন। আফজাল হোসেনকে জানান তার ভাই বেঁচে থাকতেই কৃতকর্মের ফল পেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি নেশাতে আসক্ত ছিলেন, সেই নেশাই তাকে দুনিয়া ছাড়া করেছেন। যাবার আগে বলে গিয়েছেন যেন সে যে পাপ করেছিল তার ভাইয়ের সাথে, সেটা যেন কিছুটা হলেও দূর করতে পারে। মোমেনা বেগম অতি কষ্টে আফজাল হোসেনকে বুঝিয়ে ওই বাড়িতে নিয়ে যান। যত হোক নিজের ভাই, তিনি সেখানে বড় হয়েছিলেন। সবটা শোনার পর আর দ্বিমত করেননি। সর্বোপরি সেটা তার নিজের বাড়ি। তিনি সুপ্রভা আর স্মৃতিকে নিয়ে সেই বাড়িতে যান। ব্যাস, সেই বাড়িতে থেকেই যান সুপ্রভারা। বাড়িতে থাকলেও কখনো সেখানকার এক্সট্রা সুবিধা ভোগ করেননি। আফজাল হোসেন যেমন আগে কাজ করে সংসার চালাতেন, এখনো তেমনি, তবে এখন আর তাকে কাজ করতে হয় না। সুপ্রভা আছে তো? হ্যাঁ, এখন আফজাল হোসেন এর মেয়েই তাকে দেখছে। সুপ্রভা পড়ালেখায় বেশ ভালো, সেজন্য আশেপাশের প্রতিবেশীর বাচ্চাদের পড়াতো। আস্তে আস্তে সে লিস্ট বড় হয়। সুপ্রভা 4টে টিউশনি করা শুরু করে। এটা থেকে বেশ ভালো পরিমাণেই টাকা পায় সুপ্রভা। সেই টাকাটুকু সংসারের জন্য দেয়, যদিও বা তার কাকির ছেলে তামিম চাকরি করে। তবুও সুপ্রভা মাসে একটা পরিমাণ টাকা দিয়ে দেয়। বোঝা হয়ে থাকতে চায় না সে। আবার সময়ের ফাঁকে ফাঁকে হ্যান্ড পেইন্টিং এর কাজেও মাকে সাহায্য করে। সেখান থেকেও অর্থ আসে। সম্প্রতি একটা কোচিং সেন্টারেও ক্লাস করাচ্ছে। সবাইকে নিয়ে সুখে শান্তিতে দিন পেরিয়ে যাচ্ছে বেশ ভালো করেই। মোমেনা বেগমের খুব শখ ছিল মেয়ের। সেই মেয়ের অভাব সুপ্রভাকে দিয়ে পূরণ করছে। শুধু অতীতের কিছু স্মৃতি পড়ে আছে সুপ্রভার, যা বারবার স্মৃতির পাতায় ভেসে ওঠে। খাওয়া শেষ করে সুপ্রভা নিজের মায়ের রুমে যায়। বাবা এই সকাল সময়টাতে হাঁটতে বের হয়, আর তার মা হ্যান্ড পেইন্টিং নিয়ে ব্যস্ত। সুপ্রভা পিছনে থেকে গিয়ে চাপটে ধরে মাকে। এখন মনে পড়লো মায়ের কথা। খেয়েছিস তো মা? হ্যাঁ মা, খেয়েছি। তুমি এই সকাল সকালেই কাজ নিয়ে বসে পড়েছো? সাহারা খাতুন মেয়ের কথাই হাসল। ওরা আগে তো সংসারের টুকটাক কাজ করার পাশাপাশি কাঁথা সেলাই করতাম, আবার টুকটাক ফসলও করত তোর বাবা। সেগুলোই নিয়েই ব্যস্ত থাকতাম, সময় পেতাম কই আর। নেহাত তুই এই হ্যান্ড পেইন্টিং এর কাজ ধরেছিলি, সেজন্য আমিও করি। একটু একটু খারাপ হয় বল? আরে না মা, তুমি তো আমার চেয়ে ঢের গুণে কাজ করতে পারো। ভুল কই, বরং আরো সুন্দর হয়, বুঝলে? হ্যাঁ, সংসারের কাজ তো বেশি তোর কাকি করতেই দেয় না। ও নিজেই বলতে গেলে সব করে। আমিও করি, তবে সেসব করে কি আর সময় কাটে? তুই ধরেছিলিস হ্যান্ড পেইন্টিং এর কাজ, এখন তোর দেখা দেখি আমিও করি, সমস্যা কি? তোর কাকি মোমেনা তো তোকে পুরো মেয়ের মতোই দেখে। আমি তো নিশ্চিন্ত বাবু। আচ্ছা মা, তুমি থাকো, আমি যাই বরং। সুপ্রভা রুম থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই মায়ের ডাক শুনে আবার হাঁটা থামিয়ে ফেলে। মা, কি জন্য ডাকলে? আরে মেয়ের কাণ্ড তো দেখো। আজকে কি বার? মঙ্গলবার তো। কিছুদিন পর তো মেয়েটার বিয়ে হয়ে যাব। তোকে তো বলল কয়টা দিন থেকে আয়। বিয়ের পরে কি আর রূপন্তী সময় পাবে তোর কাছে আসা? তখন তো চাইলেও পারবে না। হ্যাঁ, আমি চলে যাব বৃহস্পতিবারে। আরে বুদ্ধু মেয়ে, আজকে যাবার কথা বলছিল। ও বারবার তোকে তাড়াতাড়ি রেডি হয়ে তৈরি হয়ে নে। মেয়েটা তোকে এত ভালোবাসে, তোর সঙ্গে সময় কাটাবে বলে এখানে কতবার এসে দেখা করে যেত। আর ওর কথা রাখবি না?
সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে গেল মায়ের কাছ থেকে। সুপ্রভার মনটা কেমন যেন হয়ে গেল। এই কয় বছরের সুপ্রভা রূপন্তীর কাছে না গেলেও রূপন্তী মাঝে মধ্যেই সুপ্রভার কলেজে এসে দেখা করে যেত। রূপন্তী কখনো অনিলের কথা বলেনি সুপ্রভা না করার কারণে। সুপ্রভা নিজেও কখনো অনিলের কথা জিজ্ঞেস করেনি। রূপন্তীকে কসম দিয়েছিল যেন সুপ্রভার ঠিকানা না বলে। রূপন্তীও বলেনি। অনিলও চেষ্টা করেছিল রূপন্তীর থেকে ঠিকানা নেবার, কিন্তু একসময় ব্যর্থ হয়ে আর জিজ্ঞেস করেনি। আজকে সেই একই জায়গায় যাবার কথা শুনে সুপ্রভার সবার আগে অনিলের কথা মনে পড়ে গেল। মানুষটা কেমন আছে খুব জানতে ইচ্ছে করে, তবে সব জানাকে প্রাধান্য দিতে হয় না। সুপ্রভা তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব নিকটে। রুমে বসে ব্যাগ গোছাচ্ছিল, তখনই রুমে আসে তামিম। সুপ্রভার থেকে তামিম বয়সে বেশ বড়। তামিম এখন প্রতিষ্ঠিত একজন ছেলে, বেশ খেয়াল রাখে তামিম সুপ্রভার।